শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই নতুন একটি এপিসোড, অর্থাৎ সরাসরি চ্যানেলের পর্দায়, সরাসরি চ্যানেল স্টুডিও থেকে আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়াম তারকাকথনের আজকের পর্ব। এবং আজকের আড্ডাটা বেশ জমজমাট হবে, অলরেডি শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট আজকে দুজন গেস্ট অফ অনারের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন এই সময়কার অত্যন্ত জনপ্রিয় দুজন কণ্ঠশিল্পী, বাচিক শিল্পী, যেটি বলি দুটাই আসলে পারফেক্টলি গোজ উইথ দেম, দ্য ব্রাদার্স অফকোর্স। আমার সঙ্গে রয়েছেন স্বপ্নিল সজীব এবং সেই সঙ্গে রয়েছেন সামিউল ইসলাম পোলাক। ওয়েলকাম টু দ্য স্টুডিও আবার। শুভ দুপুর, শুভেচ্ছা, খুব স্নিগ্ধ ভালোবাসা। লাগছে দুজনকেই কিন্তু আজকে। তোমাকেও খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং নিশ্চয়ই যারা স্বপ্নিল সজীবকে চেনে বা পোলাককে চেনে সবাই বুঝতেই পারছে যে আজকে আলোচনাটা কোন দিকটায় যাবে। মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিকটায় বেশি যাবে, জয় জয়কার হবে আজকে, এবং তাই হওয়া উচিত। নতুন দুটো রিলিজ হয়েছে, সেটা নিয়ে একটু কথা বলে পরে আবার গল্পে যাচ্ছি। ফার্স্ট অফ অল পোলাক কিন্তু একটু আসি, বন্যাদির সঙ্গে একটা এক্সপিরিয়েন্স আমি বলবো, রিলিজ আদার দেন রিলিজ আর কি, একটা কাজ বন্যাদির সঙ্গে করা, বিং আ ভেরি ইয়াং সোল, কেমন ছিল বিষয়টা টোটালি পুরো স্বপ্নের মতো না? রেজওয়ানা চৌধুরী, ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের কাছে এখন না, উনি সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের গ্লোবাল অ্যাম্বাসেডর এবং আমাদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক ভারতের থেকে পদ্মশ্রী পেয়ে এলেন। তো দিদির শুধু তাই না, পুরস্কার দিয়ে তো আসলে ওনাকে নৃত্য করা যায় না। উনি আসলে একটা সময়, একটা কাল এবং কালকে জয় করেছে ওনার গান। ওনার গানের সাথে একটু আবৃত্তি করা, এটা তো স্বপ্নের মতো। এটা হলো কি করে আসলে একটু শুনি না। এটা হয়েছে আসলে ধ্রুপদ বলে একটি সংগঠন আছে ইউএসএর, তো ওখানকার যিনি কর্ণধার হিরণ চৌধুরী, উনি অ্যাপ্রোচ করেছিলেন। হি ইজ ভেরি ফন্ড অফ মাই রেসিটেশন। তো উনি বলেছিলেন যে একটু গান কবিতার এরকম করা যেতে পারে। বাকিটা সমস্তটাই কিউরিয়েট করেছে স্বপ্নের। আর আমার কোনো কৃতিত্ব নেই তাতে। হি ইজ দেয়ার টু ব্যাক আপ। হ্যাঁ না, আসলে আমরা বন্যাদিকে আমাদের আইডিয়াটা শেয়ার করি। উনি ওনার রেকর্ড লাস্ট করেছেন উনি সৌমিত্র বাবুর সাথে, তারপরে উনি আর কবিতার সাথে ওরমভাবে রেকর্ড করেননি। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন ভিডিও রেকর্ডের কথা হলো তখন তো জিনিসটা আরও বেশি আমাদের ভিডিওর কথাটা আসেনি দায়িত্ববোধের জায়গা তৈরি হয়ে গেছে। কারণ ওনার রেকর্ডিং যতবারই হয়েছে ওপার বাংলার ব্রততিদি আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে হয়েছে, সেই জায়গা থেকে তো পোলাক ভাই ভীষণ তরুণ, ইয়াং। বন্যাদিকে যখন আমরা আইডিয়াটা শেয়ার করলাম যে আমরা এরকম একটি গানের সাথে এরকমভাবে কেন চোখের জলে ভিজিয়ে দিলাম না, গানের সাথে অসম্ভব কবিতাটিকে মার্চ করতে চাই। তো উনি কথোপকথনটা পড়ে ওনার আইডিয়াটা খুব ভালো লাগলো। তারপরে উনি শুটিং ফ্লোরে আসলেন, শুটিং ফ্লোরটাও ওনার খুব ভালো লাগলো। সব মিলেমিশে হয় না যে একটা ভালো লাগা থেকে যে কোনো কাজের ভালোবাসায় পরিণত হয়, সেরকম একটি জায়গায় তৈরি হলো। এবং শ্রদ্ধাটা না, যে উনি বুঝতে পেরেছেন যে ওনাকে মানে কতটা সম্মানের সাথে, কতটা যত্নের সাথে প্রজেক্ট করা হচ্ছে। ডেফিনেটলি আমাদের করতেই হবে সেটা। আমি খুব গর্বের সাথে বলি যে আমাদের রবীন্দ্রসঙ্গীত কন্যা রেজওয়ানা সত্যি একদম সত্যি। প্রত্যেকবারই আসলে পুলকিত হই কিভাবে গিয়ে বললাম না, প্রথমত আমি বন্যাদির সাথে না অনেক অনুষ্ঠান করেছি লাইভ। আমাদের প্রথম অনুষ্ঠান হয়েছিল সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় জাতীয় জাদুঘরে, ওখানে বন্যাদির গান আমার আবৃত্তি ছিল। তারপরে দিন অনেকগুলো জায়গাতে আমরা একসাথে অনুষ্ঠান করেছি। সো অনুষ্ঠানের জায়গাটাতে আই হ্যাভ দিস কমফোর্ট উইথ দি রেজওয়ানা চৌধুরী বন্যা। হাউ ডিড দ্যাট হ্যাপেন অ্যাকচুয়ালি, দ্যাট ম্যাজিক, মানে কিভাবে এটা কমফোর্ট জোনে গেলা আসলে, মানে এই জার্নিটা যদি একটু বলো। এটা কিন্তু একটা ব্যাপার কিন্তু। বন্যাদি মেবি আমাকে শুনেছে প্রথমে ওই জাদুঘরে শুনেছে প্রথম, এটা 2015-তে রবীন্দ্র জয়ন্তীরই অনুষ্ঠানে, সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান ছিল ওটা। তো ওখানে শুনে খুব প্রশংসা করেছিল, কারণ আসাদুজ্জামান নূর স্যার ছিলেন তখন মিনিস্টার। সো আই ওয়াজ হাইলি প্রেজড দেয়ার। হ্যাঁ, তারপরে জামান স্যার ছিলেন সে সময় বাংলা একাডেমির মহাপরিচালক। তো সার্টেন থিংস, আই থিঙ্ক ইট হ্যাপেন্স সেরেন্ডিপিটিয়াসলি। ঐশ্বরিক একটা ব্যাপার না, এটাতে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ, স্বপ্নিলের একটা ম্যাজিক আছে, যদিও সব জায়গায় থাকে। আমার সব কাজ স্বপ্নিলের করা, মানে আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই। এভরিথিং হ্যাজ বিন। এই গানটিতে আরেকটা আমাদের খুব আন্তরিকতার জায়গা হয়েছিল যে কবিতা গান তো রেকর্ডের সময় পোলাক ভাই বললেন হঠাৎ করে যে দিদি আপনি যদি এই শেষের দুটো লাইন পড়তেন। তো আমি তো ভেবেছি যে হয়তো উনি বলবেন যে না আমি পড়বো না।
উনি সাথে সাথে এই গানের শেষে, আমি গানটি তোমাকে পাঠাবো, শেষে যে কবিতাটির শেষ অংশটুকু সেটা বন্যাদির নিজের সকণ্ঠে পড়া। তো উনি গানও গেয়েছেন, কবিতাও পড়েছেন এই গানটিতে। তো সেই দিক থেকে আসলে আমরা খুব সৌভাগ্যবান এবং লাকি যে ওনার মতো এত বড় মানুষের সান্নিধ্য যখনই পাই, দেখলেই শান্তি লাগে, আর তার সাথে যদি একটি কাজ করার সুযোগ থাকে সেটা তো আসলে সোনায় সোহাগা। আমার মনে হয় না আর কোনো ইয়াং সোল পাবেই, আমি আই ডোন্ট নো, মানে আমি চাই যে অনেক ইয়াংসুল পাক, কারণ ওনার সান্নিধ্য যত পাবে ততই তারা সমৃদ্ধ হবে, তারা অনেক কিছু শিখতে পারবে। শুধু তো গান না, তার তুমি নিজেও তাকে অনেক কাছ থেকে দেখেছো, তার কথা বলা, তার সব কিছুই না যে কোনো শিল্পীকে অনেক বেশি অনুপ্রাণিত করে সব। এবং অনেক লার্নিংস তো থাকে সেখানে, মানে আজকে একটু বলবা নাকি, মানে সামথিং দ্যাট ইজ ভেরি ইউনিক দ্যাট ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে ফ্রম আস রিসেন্টলি? দ্য টাইম, বন্যাদি যেমন এই যে লাল ডায়েরির গল্পগুলো বলে, তারপরে শান্তিনিকেতনে সেই সময়কার মানে বাংলাদেশের স্বাধীনতোত্তর এবং সেই সময়কার শান্তিনিকেতনে এক ধরনের জোয়ার আসলো যখন গুরুদেব মারা গেলেন, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন এরাও প্রায় একদমই অসুস্থ, তখন যে এই যে নবজোয়ার তৈরি হলো এবং বাংলাদেশের একজন মেয়ে ওখানে গিয়ে শিখে এসে বাংলাদেশে রবীন্দ্রনাথের গানকে এইভাবে বিশ্ব দরবারে নিয়ে গেল। এটা কিন্তু একটা স্পৃহা, এই জার্নিটা সবার শেখা উচিত। আজকে এই যে আমরা এত কথা বলছি যে রবীন্দ্রসঙ্গীত শেখা হচ্ছে না, হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, এই যে অনেকগুলো নেতিবাচক জিনিস ওনাকে দেখে শেখা উচিত। প্রথমত বাংলাদেশে পাকিস্তান আমলে তার জন্ম, ককটর একটি জায়গা থেকে, ইভেন আমি মরহুম সাদি মোহাম্মদের কথাও বলবো যে ওরকম একটি মোহাম্মদপুরের মতো একটি এলাকাতে যেখানে ধর্মীয় জিনিসগুলো খুব বেশি, সেখানে থেকে রবীন্দ্রনাথের গানগুলো তৈরি করে এবং সুরের ধারার যে প্রচার প্রসার, যে ধরনের অনুষ্ঠান বাচ্চা কাচ্চা এবং তাদের যে কন্ট্রিবিউশন ওয়ার্ল্ড মিউজিকের ক্ষেত্রে, সেখানে রেজওয়ানা চৌধুরী বন্যা থেকে একটা জিনিসই শেখা উচিত যে কিভাবে আবহমান থাকা যায়। বাহ, খুব সুন্দর কথা বললেও অনেক সুন্দর করে। হ্যাঁ, সত্যি এটা বন্যাদিকে দেখে, এবং স্বপ্ন সবসময় বলে দ্য পারজিভিয়ারেন্স, ডেডিকেশন, সকাল 5টায় অনুষ্ঠান করে রাত 10টা পর্যন্ত কাজ করছে। এই যে আমরা নববর্ষের দিন তো আমাদের দেখা হলো, ওই দিন উনি মানে ওই প্রখর রোদে, মানে সেই সকাল 5টা থেকে ওই যে হাঁটা শুরু করলেন, সমস্ত গেস্টদেরকে অ্যাটেন্ড করা, আবার গান করা, আবার এসে অ্যাটেন্ড করা, অনুষ্ঠান পুরোটা শেষ করা, আবার নিজে আবার রাতে বেলা অন্য জায়গায় গিয়ে গান করা, এই যে একটি শক্তি, এটি কিন্তু আমাদের ক্লান্তি নাই, ক্লান্ত হতে দেখি নাই, অনেক কিছু শেখায়। ইটস ট্রেমেন্ডাস। এবং আমি জানি না আসলে আজকে এন্ডোর্স করা উচিত আমার মনে হয়। বন্যাদি একটা জায়গায় বলেছেন, উনি ওনার বাবা যখন গত হলেন, উনি তখন আমেরিকায় ছিলেন, তখন গান শেখাচ্ছিলেন, তখন উনি খবরটি জানতে পেরেছেন। সামহাও উনি ওই জিনিসটাকেই, ওই বার্নারটাকে গানের মধ্যে দিয়ে তিনি আসলে আর একটা জিনিস আমি জানি, একটা ফ্যাশন প্রতিষ্ঠান বিপ্লব শাহ আমাদের, ও বন্যাদিকে দিয়ে একটি শ্যুট করিয়েছিল রাবীন্দ্রিক সাজে, এটি খুব বেশি সমাদৃত হয়েছিল সার্ধশতবার্ষিকীর ওই সময়টাতে। তখন উনি যখন মেকআপ করে ছবি তোলার জন্য বসেছেন, তখনই ওনার বাবা একটু অসুস্থ হয়েছেন। তো উনি বললেন যে না, তখন তো ইউজুয়ালি শ্যুটটা ক্যান্সেল করার একটা চেষ্টা হলো, বিপ্লবদা বললেন যে ক্যান্সেল করে দিই। বললো না, এত কষ্ট করে যেহেতু আমি তোমাদের জন্য রেডি হয়েছে, আমি কিছু ছবি তুলে দিয়ে বের হই। সেই ছবিগুলো কিন্তু খুবই হাস্যোজ্জ্বল, খুব আনন্দের। তো একটা মানুষ কিভাবে তার সমস্ত ব্যক্তিগত মানে ক্লান্তিকে বা অবসাদকে দূর করে সমাজের জন্য বা মানুষের জন্য উনি ভালো বলতে পারবেন। স্বপ্নিল খালি সবার কথা বলে, স্বপ্নিলের কথা একটু বলি, স্বপ্নিলের গানটা নিয়ে একটু কথা বলা উচিত, ওটা রিলিজ হয়েছে, সেই গানটির কথা একটু বলো না। মানে এই গানটি আসলে তুমি জানো কি না আমি জানি না, এই গানটি রবীন্দ্রনাথের বাংলাদেশে বসে শেষ গান লেখা। ওনাদের জমিদারি যখন ভাগ হলো, উনি চলে যাওয়ার সময় শাহজাদপুরে বসে এই প্রেমের এই গানটি লিখেছিলেন, ভালোবেসে সুখের নিভৃত যতন। এই গানটির ব্যাখ্যাটিও এই রবীন্দ্র জয়ন্তীতেই বন্যাদিই দিয়েছিল। আমাদের যে জাতীয় অনুষ্ঠান হলো সংস্কৃতি মন্ত্রণালয়ে, সেখানে উনি এই গানটি গাইলেন আর এই কথাটি বললেন। এবং যারা সঙ্গীত বোদ্ধারা তারা মনে করেন যে বাংলাদেশে বসে, মানে পূর্ববঙ্গে বসে তিনি এত সুন্দর সুন্দর গান রচনা করেছেন, বা তার মাটির এত কাছে যাওয়ার সুযোগ হয়েছে,
সেই অর্থে হয়তো এই গানটি তিনি বাংলাদেশকে ভালোবেসেই লিখে সত্যি। গেছিলেন। তাহলে কিন্তু অন্যরকম হয়ে গেল ব্যাপারটা, ফিলিংটা আসলে আরেকটু চেঞ্জ আরও চেঞ্জ হয়ে গেল। সত্যি আমার কাছে শোনার পরও আমার কাছে মনে হলো যে এই গানটি নিয়ে যখনই কথা বলবো এই এই কথাটি আমি বলতে পারি, যেহেতু এটি দিদির মুখ থেকে শুনেছি। আর গানটি তো খুবই শাশ্বত প্রেমের একটি গান। আমাদের সাথে গানচিত্রে নলিনী চরিত্রে ছিলেন এই সময় জনপ্রিয় মডেল ডক্টর মিয়ামি খুলদ, ইয়ামিন এলান পরিচালিত গানটি। আশা করি সবার ভালো লাগছে। ইউ ডু দিস ম্যাজিক সামহাউ, মানে আই ডোন্ট নো বাট ইউ ডু ইট সামহাউ। গানটির রেসপন্স কেমন পেলে পরে? খুব ভালো রেসপন্স পাচ্ছি আসলে। রবীন্দ্র জয়ন্তীতে বা রবীন্দ্রনাথের গান নিয়ে তো সারা বছরই কাজ করি, কিন্তু জয়ন্তীতে একটি বিশেষ কিছু থাকবে না এটা তো হয় না। আর সেক্ষেত্রে যেহেতু এটি আমি আমার নিজস্ব প্ল্যাটফর্মে ছেড়েছি, আমি চেষ্টা করছি কিছু পঞ্চকবির গান বা রবীন্দ্রনাথের গানের কিছুটা এ যুগের মতো করে সঙ্গীত আয়োজন করে যদি আমাদের নতুন প্রজন্মকে দেওয়া যায়, কারণ তাদের কাছে তো সুর এবং বাণীটিকে ঠিক রেখেই আমাদেরকে পৌঁছাতে হবে। এটা খুব গুরু দায়িত্ব কিন্তু। হ্যাঁ, কারণ আমি 4 বার রবীন্দ্রসঙ্গীতে জাতীয় পুরস্কার পেয়েছি, আমি 2 বার রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ থেকে প্রথম মান পেয়েছি, আমি চ্যানেল আই কর্তৃক একটি রিয়েলিটি শোতে যেখানে বন্যাদি প্রধান বিচারক ছিল সেখানে আমি উইন করেছি। তো আমার তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি গান শিখেছি শান্তিনিকেতনে, আমি বন্যাদির কাছে গান শিখেছি, আমি রবীন্দ্রভারতীতে অ্যাজ এ গেস্ট লেকচারার ওখানে সেমিনার করতে যাই, পড়াতে যাই। তো আমারও তো আমার জায়গা থেকে আমার রবীন্দ্রনাথকে তুলে ধরতে তুমি হবে। নীরবেই করে যাচ্ছ আসলে, তুমি কখনো বলো না। মানে আমি আবারও সেই কথাটা বলি যে কবিগুরুর গানগুলা বারে বারে যখন গাওয়া হয়, এক একজন শিল্পী এক এক রকম করে গায়, মানে ফিল সো ডিফারেন্ট, এবং মানে ভিজুয়ালাইজেশন তো নতুন একটা ব্যাপার আমাদের চেক করতে হয় আসলে। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। কংগ্রাচুলেশন স্বপ্নিল। একদম ওই যে ও বলছে সত্যি। হাউ ডু ইউ ফিল যে এই যে নিজের ভাই যখন এত সুন্দর সুন্দর কাজ করে, রিলিজ আই ফিল ভেরি প্রাউড, ভেরি প্রাউড। আই এম শিওর হি ডাজ দ্য সেম। হি ডাজ, হ্যাঁ হি ডাজ। ও বলে একটু কম মনে হয়, তাই না? না সেটা না, আসলে যেটা হয় যে আমার প্রথম টিভি অনুষ্ঠান কিন্তু চ্যানেল আইতেই করা, আমার প্রথম উপস্থাপনা চ্যানেল আইতেই করা। তো হয় কি যে এই জায়গাতে যখন আসি একটা প্রাণের টান থাকে, আর ফ্যামিলি, সত্যি ফ্যামিলি। আর যেটা হয় যে আমি সম্প্রতি কিছুদিন আগেই আমার উত্তর আমেরিকাতে অনুষ্ঠান ছিল, সেখানে আমি নিউ ইয়র্কের যে সিটি মেয়র তিনি আমাকে সার্টিফিকেট অফ এক্সেলেন্সি দিয়েছে অ্যাজ এ রবীন্দ্রসঙ্গীত ইয়াং আর্টিস্ট হিসেবে। আমি এই জায়গাটা তোমাকে একটু আটকাবো, আমি একটু প্রশ্ন করতে চাই, খুবই মানে থটফুলি আনসারটা দিবে আশা করি। সেটা হচ্ছে যে বিং ওয়ান অফ দি ইউথ রিপ্রেজেন্টেটিভ এই আমাদের ফ্রেটার্নিটিতে আর কি, গানের জায়গাটা যদি বলি, অনেকেই তো আছে গান করছেন, তুমি অনেক ইয়াং আমার কাছে মনে হয়, অবশ্যই ভেরি মাচ ডেডিকেটেড টুয়ার্ডস রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন যাবত। সেই জায়গাতে হোয়াই ডিড ইউ চুজ রবীন্দ্রনাথ ট্যাগর টু বি ইয়োর লাইফ ফিলোসফি? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের চলার পথের পাথেয়। তার গান, তার বাণী, ছোটবেলা থেকে তো আসলে গান গাইবার জন্যই শেখা, কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম আমার কাছে মনে হয় যে সমস্ত দুঃখ শোককে কিন্তু আনন্দ আমরা পাই রবীন্দ্রনাথের গানে, দর্শনে। আর রবীন্দ্রনাথের পুরো যে লেখনীটা আছে সেখানে না সবসময় আলোর কথা বলে, উত্তরণের কথা বলে। অনেক কবি সাহিত্যিকরা হয়তো একটা ড্রামাতে অনেক সময় নেগেটিভিটিও দেখায়, কিন্তু রবীন্দ্রনাথের যদি তুমি ওনার অখণ্ডটি দেখো, যেখানেই উনি চরিত্রায়নের জন্য একটা মানুষকে আনেন, কিন্তু সেটাকে প্রতিহত করার জন্য একটি ভালো, একটি আলো, একটি উত্তরণের কথা তিনি বলেন। তো এই জায়গা থেকে রবীন্দ্রনাথকে আমার খুবই মনে হয় যে এত সমসাময়িক একজন মানুষ, যে যুগ যুগ ধরে রবীন্দ্রনাথের গান রয়েছে, থাকবে। আর বাংলা ভাষাভাষী হিসেবে বাংলা ভাষা যতদিন থাকবে রবীন্দ্রনাথের দর্শন কিন্তু ততদিনই থাকবে। আর বিং অ্যান ইয়াং আর্টিস্ট আমার কাছে মনে হয়েছে যে অফ টুডে হ্যাঁ, আমাদের জীবনযাত্রা যেমনই হোক না কেন, আমাদের দর্শন আদর্শ কিন্তু একই। সবাই আমরা ভালো থাকতে চাই, আমরা পরিবারকে ভালো রাখতে চাই, এবং আমরা
আলোর সাথে থাকতে চাই। সেই জায়গা থেকে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গান বা তার বাণী আমাকে খুব অনুপ্রেরণা যোগায়, এবং আমি যদি আমার পরবর্তী প্রজন্মকে একটু হলেও অনুপ্রাণিত করতে পারি, সেটাই আমার একটা ভালোবাসার জায়গা হয়ে দাঁড়াবে। এই তাগিদটা তুমি নিজে থেকেই পেয়েছো? হ্যাঁ, আমি নিজে থেকে পেয়েছি, আর কিছুটা তো শিখতেই পেয়েছি। যেমন আমার একটি বড় অনুপ্রেরণার জায়গা রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি তার সাথে দেশ বিদেশে যেখানেই আমার দেখা হয়েছে, আমি তাকে মানুষের সম্মানের জায়গা দেখে আমার মনে হয় যে না, এই জায়গাটাকে আমার পৌঁছাতে হবে, আমার এই জায়গাটি ছুঁতে হবে। এই যে একটা ভালোবাসা, এরকম আমি তার গানে তাকে দেখে বোধ করি, আমি ওকে দেখে অনেক শিখি। তো এগুলো না ছোট ছোট জিনিস, এগুলো একবারে আসে না। এই সম্মানগুলো বা প্রাপ্তিগুলো যখন উপলব্ধিতে আসে আসলে, আমাদের জার্নিতে যোগ হতে থাকে, তখনও কিন্তু আসলে আমরা মনে করি যে এই জিনিসগুলো আমাদের কারো ছড়িয়ে দিতে হবে। আসলে এই আড্ডা অনেক চলবে, অনেকক্ষণ চলবে, আমরা শেষ করতে পারবো না। আমি একটু পোলাকের কাছ থেকে ওর ভারী গলা একটু, মানে এখানে যদি আমরা একটু রিসাইটেশন শুনতে পারি। রেসিটেশন কেন? আমি খুব সুন্দর একটা প্রশ্নটা আমার খুব ভালো লাগলো যে বিং এন ইয়াং রিপ্রেজেন্টেটিভ ওয়াই ইজ ইটার্নাল, বিকজ না রবীন্দ্রনাথ ঠাকুর না আমাদের একটা সুন্দর অভিরুচি দেয় আমাদেরকে। যে কোনো জায়গাতে ওনাকে যদি ফিলোসফার করা যায়, উই ক্যান বি আইডেন্টিফাইড as বং, as হিউম্যান। হ্যাঁ, যে রুচিগুলো দেয়, যে তোমার যজ্ঞে দিয়েছো ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়ায় প্রাণের কান্না হাসি। তো প্রাণের কান্না হাসি যদি সুরে সুরে থাকে, ওনার কিন্তু খুব মেলোডিয়াস। এবং যে কোনো জায়গায় আজকে একটা ইউরোপিয়ান বা একটা কোথাও একটা আমেরিকানদের সামনে গিয়ে বাংলাদেশিদেরকে এখনও কিন্তু একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই হয়, বাট উনি সে সময় নোবেল জয় করে সব কিছুতে। এবং আজকে যে ব্যাপারগুলোকে সাবজেক্টিভ করা হচ্ছে, এই যে কালার, জেন্ডার, তারপরে ম্যারিটাল কমপ্লেক্সিটিস, এগুলো না সাহিত্যে বহু আগে এসেছে। জেন্ডার কমপ্লেক্সিটিস নিয়ে যে চিত্রাঙ্গদা এখন হচ্ছে, তো এগুলো তো অনেক আগে অ্যাড্রেসড করা। সো ওরকম একটা অ্যাডভান্স মানুষকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, ধারণ করতে হবে। জীবনে পড়া সম্ভব কি? না, জীবনে পড়া সম্ভব না লিটারেচার। আর ওর না একটা খুব সুন্দর একটা জিনিস আছে, ও না তুমিটাকে কখনো স্পেসিফাই করে দিয়ে যায়নি। সো ওর তুমিটাকে আমি খুব সুন্দর করে আমার নিজের মতো করে ইন্টারপ্রেট করতে পারি। এটা একটা লেখকের কত বড় স্বাধীনতা যে সে কাউকে একটা গণ্ডিতে বেঁধে দিয়ে যায়নি। ওর কি অপার স্বাধীনতা যে সেটা লিখে গেছে, এবং আমার কি অপার স্বাধীনতা, আমি সেটাকে আমার মতো করে নিলাম। এই তো তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। একটু হোক না, কয়েকটা লাইন হোক না। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের পাতা ঝরিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে, কালের যাত্রায় হে বন্ধু বিদায়। স্বপ্নীলের কোনো অন দ্য গো কোনো রিসাইটেশন আছে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সৃষ্টি, যেটা আসলে মাঝে মাঝে মনে করা হয়, বা কবিতার কথা? হ্যাঁ, হতে পারে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা পর্যায়ের কিছু ব্যাপার আছে যেগুলো শুনলে অনেক বেশি এনার্জাইজ লাগে সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথের যে তোমার এরকম কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, ও সবসময় বলে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি আলোয় আলোয়, আকাশ ভরা সূর্য তারা। আসলে কিছু জিনিস একেবারেই গেঁথে আছে। আর রবীন্দ্রনাথের গান না, গান বলো বা যে কোনো কবিতা বলো, এটা না এক একটা মুডের সাথে সুইং করতে থাকে। কিভাবে করলো আসলে সেটা? সকালবেলা তোমার মুড যদি একটা বৃষ্টি স্নাত হয়, তখন তোমার কিন্তু খুব রোমান্টিক গান, সফট মেলোডিয়াস গানগুলো খুব ভালো লাগবে। তারপরে মানে এটা না ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপর। রাইট। আচ্ছা, আমরা উই উইল টেক দ্যাট লেটার অন টু সাম এক্সটেন্ডেড এপিসোড। আমরা আজকে একটু তোমার কাজে একটু কথা বলতে চাই। তোমরা সামনে কি আসছে, কি দিচ্ছ আমাদের? অনেক কিছু আসছে আমার। এর মধ্যেই আবার কলকাতাতে অনেকগুলো অনুষ্ঠান আছে।
রবীন্দ্রভারতীতে আবার সেমিনার আছে, তারপর আমি উত্তর আমেরিকাতে চলে যাব। আর এর মধ্যে পোলাক ভাই খুব ভালো একটা কাজ করলো, ওর পছন্দের 7-8টি কবিতা, তারপর লেখা নিয়ে একটি সিরিজ করলো, আই রিসাইড বলে। আর আমার নতুন 5টি গান আসছে, ইমন চক্রবর্তীর সাথে 2টো গান আসছে, 2টো সোলো আর একটি কভার গান আসছে। মানে কি আসছে বলা যাবে কিনা, মানে কতটুকু কি এগিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার গান এগিয়ে গেছে। ইমনের সাথে একটি ট্র্যাডিশনাল ফোক আসছে আর একটি রবীন্দ্রসঙ্গীত আসছে। হয়তো ঈদেই আমরা রিলিজ দেব খুব সুন্দর করে। আর এখানে আরো একটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ নিয়ে আনবো, নিয়ে এখানেই আসতে হবে, কারণ এটা আমার একটা পরিবার, আর যত সারপ্রাইজ আছে এখানে নিয়ে আমরা আসলে অধিকার নিয়ে বলি সবসময়, একেবারে। আসতে হবে, এটা করতে হবে, এটা করো। ও আসলে তাই করে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং দেয়ার। এবং কোলাবোরেশনগুলো বেশি বেশি করা উচিত আমাদের আসলে। ইনশাআল্লাহ, ইট টেকস আস টু আ ডিফারেন্ট ইন্সপিরেশন। আমি আরেকটু পোলাকের কাছে একটু আসি। পোলাক খুব ঠান্ডাভাবে মানে গানগুলো কাজগুলো মনে করে, মানে রিসাইটেশনের ব্যাপার তো। হ্যাঁ। মানে আমার কাছে মনে হয় খুব ঠান্ডা একজন মানুষ। আসলে কি ঠান্ডা কিনা ওরকম, মানে হ্যাঁ, real life আমি ব্যক্তি জীবনে। ভীষণ ডিসেন্ট, জেন্টল, নিজেই কাম, হ্যাঁ, কম্পোজড। ওকে, ভেরি কম্পোজড। ভেরি নাইস। এবং এটার পিছনে মানে কিছুটা রবীন্দ্রনাথের ফিলোসফি থাকতে পারে, Maybe. নিজেকে কাম রাখার পারে, হ্যাঁ। রাইট। আকর্ষণ অবশ্যই পক্ষ থেকে 2টি বই আছে। থ্যাংক Thank ইউ you সো so মাচ। তোমরা বাহ, বসো। থ্যাংক ইউ। gift and সময় আমার খুব প্রিয় লেখকের, আজকে এসছো এই জন্য ধন্যবাদ। এবং ইটস আর এ কিছু- প্লেজার অফ বিং হিয়ার অলওয়েজ। অলওয়েজ। এবং কোন শো আছে কিনা সামনে লাইফটাইম? হ্যাঁ, অনুষ্ঠান লাইভ তো করলাম। কবিপক্ষের তো অনুষ্ঠান আছে এবার ইন্ডিয়াতে, আর আমাদের তো জয়ন্তীতে আমরা জাতীয়ভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রোগ্রাম করলাম, বনানী ক্লাবের প্রোগ্রাম করলাম, অনেকগুলো টিভি শো ছিল। তারপরের দিনই আমরা আবার কলকাতাতে চলে গেছিলাম, অরবিন্দ ইনস্টিটিউটে করলাম, ওখানে জাতীয় শো করলাম, করে আবার এখানে এসেছি। এর মধ্যে অনেকগুলো অনুষ্ঠান আছে করে তারপরে ব্যাক টু দা। একটু মানে আপডেটস দিও ফেসবুকে। ঠিক আছে, মানে হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইভ শোজগুলো কিন্তু ডিফারেন্ট মেজাজ থাকে, ইটস ডিফারেন্ট কেস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের আয়োজন শেষ করছি এখানে, আমাদের আড্ডা এই পর্যন্ত ছিল আজকে। এবং গান শুনতে শুনতে যাবো, স্বপ্নদের একটি গান। আজকে বিদায় নিচ্ছি, শুভেচ্ছা। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ